বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পুরো ক্লাস জুড়ে থাকব আমি আবু ইউসুফ মোহাম্মদ সাজ্জাদ আলী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আজকে আমি তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে তোমরা যে কোনোভাবে জিজ্ঞাসা করে নিবে। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই স্লাইডে তোমরা একটি বাষ্পীয় ইঞ্জিনের ছবি দেখতে পাচ্ছ। জেমস ওয়াট কর্তৃক আবিষ্কৃত এই বাষ্পীয় ইঞ্জিন মূলত শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল এবং শিল্প বিপ্লব আজকের পর্যায়ে আসার পিছনে এই বাষ্পীয় ইঞ্জিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই স্লাইডে আমরা শিল্প বিপ্লব সম্পর্কে কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব। ফরাসি সমাজতান্ত্রিক লেখক আগস্ট ব্লাঙ্কি সর্বপ্রথম এই কথাটি ধারণা দেন, অর্থাৎ শিল্প বিপ্লব এই কথাটি সম্পর্কে সর্বপ্রথম বলেছিলেন আগস্ট ব্লাঙ্কি। ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি 1881 সালে শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন, অর্থাৎ একজন ধারণা দেন সর্বপ্রথম আগস্ট ব্লাঙ্কি এবং লেখনীর মাধ্যমে ব্যবহার করেন সর্বপ্রথম আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লব কোনো আকস্মিক ঘটনা না, এর ফলাফলও তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নয়। আর্নল্ড টয়েনবি এর সময়কাল উল্লেখ করেছেন 1760 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ অষ্টাদশ শতকের মধ্যভাগের পর থেকে 8 দশক পর্যন্ত শিল্প বিপ্লব কথাটি আর্নল্ড টয়েনবি ব্যবহার করেছিলেন। শিল্প বিপ্লব সভ্যতার ধারাবাহিক ও ক্রমবিকাশের অবশ্যম্ভাবী ফল, যা এখনও চলমান। অর্থাৎ শুরু থেকে শিল্প বিপ্লব বর্তমান পর্যন্ত এটি গতিপ্রাপ্ত এবং এটি এভাবেই সামনের দিকে ক্রমবর্ধমান হারে এগিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে তোমরা ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির ছবি দেখতে পাচ্ছ, যিনি তার লেখনীতে সর্বপ্রথম শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শব্দটি ব্যবহার করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, কোনো জিনিস সম্পর্কে ধারণা পেতে হলে সেই জিনিসটির সংজ্ঞা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। তো শিল্প বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে বলা যায়, 18 শতকে প্রকৃতির সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন প্রণালীর ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলে। এই সংজ্ঞার মধ্যে একটু খেয়াল করো তোমরা, প্রকৃতির সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে, অর্থাৎ এর আগ পর্যন্ত মানুষ সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তারা মনে করত যে প্রকৃতি তাদেরকে যেটা দেয় তার বাইরে তাদের কিছু করার নেই। তো যখন মানুষের এই ধারণার পরিবর্তন ঘটল, তখন মানুষ নিজস্ব চিন্তা চেতনা বুদ্ধি কাজে লাগিয়ে তারা যে যন্ত্র আবিষ্কার করলো তার মাধ্যমেই মূলত শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। আরেকভাবে বলা যায়, শিল্প বিপ্লব শিল্প উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেছিল। অর্থাৎ পণ্য উৎপাদনে এতদিন যে কায়িক শ্রম ব্যবহার করা হতো, বৈজ্ঞানিক আবিষ্কার এবং এর যন্ত্রপাতির সাহায্যে এই উৎপাদনের পরিমাণ বহুগুণ বেড়ে যায় এবং এই বহুগুণ বৃদ্ধি পাওয়াটাকেই শিল্প বিপ্লব রূপে আখ্যায়িত করা হয়েছে। এখানে আরেকভাবে বলা হয়েছে যে উন্নত অবস্থা থেকে উন্নয়নের পথে অগ্রসর হয় হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ আগের পণ্যের মান খুব একটা ভালো ছিল না, এক একটা পণ্য এক রকম হতো,
কিন্তু যন্ত্রের সাহায্যে প্রতিটি পণ্যের মানের যেমন নিশ্চয়তা পেয়েছিল মানুষ, তেমনি পণ্যগুলো সবগুলাই একই রকম এবং একই মানের করা সম্ভব হয়েছিল। এভাবেই বিভিন্নভাবে ঐতিহাসিকরা শিল্প বিপ্লবকে সংজ্ঞায়িত করেছেন। এছাড়াও সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রূপান্তর হওয়ার প্রক্রিয়াকেও শিল্প বিপ্লব বলে কেউ কেউ আখ্যায়িত করেছেন। অর্থাৎ এতদিন যে সামন্ত ব্যবস্থা ছিল সমাজে, সেই সামন্ত ব্যবস্থার ধ্বংস হয়ে বা পরিবর্তন হয়ে একটা শ্রেণীর মানুষের হাতে পুঁজির বিকাশ ঘটে এবং এই পুঁজিকে কাজে লাগিয়ে তারা যন্ত্রের সাহায্যে পণ্যের যে অবাধ উৎপাদন ব্যবস্থা করেছিল সেটি শিল্প বিপ্লব। এছাড়া কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত করাই হচ্ছে শিল্প বিপ্লব। তাছাড়া আরেকভাবে বলা যায়, প্রকৃতির উপর নির্ভর না করে, অর্থাৎ প্রকৃতির নির্ভরতা থেকে মুক্ত হয়ে মানুষ যখন যন্ত্রের উপর নির্ভর করে উৎপাদন পরিচালনা করে তখন তাকে শিল্প বিপ্লব বলে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে কৃষিতে আগে মানুষ সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। যদি সময় মতো বৃষ্টি না হতো তাহলে সেই জমিতে বা সেই এলাকায় ভূমি চাষ করা সম্ভব ছিল না। কিন্তু মানুষ যখন প্রকৃতি নির্ভরতা কমিয়ে দেয় তখন মানুষ নিজস্ব মেধা কাজে লাগিয়ে কৃত্রিম উপায়ে জলসেচের ব্যবস্থা করে সারা বছরই জমিতে কৃষি উৎপাদন বা অন্যান্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে সক্ষম হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে শিল্প বিপ্লব। এ পর্যায়ে আমরা শিল্প বিপ্লবের সূচনা সম্পর্কে আলোচনা করব। 18 শতকের শেষ দিকে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এর অর্থই হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে ইংল্যান্ড সর্বপ্রথম পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিল। সে সময় ইংল্যান্ডের অধিকাংশ মানুষ গ্রাম ছেড়ে নগরবাসী হয়, আবিষ্কার হয় নতুন যন্ত্র, সৃষ্টি হয় কলকারখানা। শিল্প বিপ্লবের পথ ধরেই ঔপনিবেশিক যুগের সূচনা হয়। আবার বলা হয়ে থাকে যে 1765 সালে ইংল্যান্ডের বাংলা দেওয়ানি লাভ শিল্প বিপ্লবের ক্ষেত্র রচনা করে। এই সম্পর্কে তোমাদেরকে একটু বিশদ আলোচনা দরকার। তোমাদের প্রথম পত্রে তোমরা এটা পাবে যে পলাশী যুদ্ধের পর 1764 সালে বক্সারের যুদ্ধ সম্পন্ন হওয়ার পর 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল এবং এই দেওয়ানি লাভ করার ফলেই শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল এইভাবে যে এই অঞ্চলের অনেক কাঁচামাল তারা অত্যন্ত সস্তায় কিনে তারা তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে রপ্তানি করত এবং এই কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য ইংল্যান্ড থেকে এনে তারা আবার আমাদের এই অঞ্চলে বিক্রি করত। এভাবে দুই পাশেই তারা প্রচণ্ড রকমভাবে লাভবান হয়েছিল। এটি ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছিল। এই অর্থনৈতিক পরিবর্তন ইংল্যান্ড থেকে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। তবে কোনো দেশে শিল্প বিপ্লব সংগঠনে কিছু পূর্বশর্ত রয়েছে যা সর্বপ্রথম ইংল্যান্ডেই পরিলক্ষিত হয়েছিল বলে শিল্প বিপ্লবের সূচনা ইংল্যান্ডে হয়েছিল। এ পর্যায়ে আমরা শিল্প বিপ্লবের পূর্ব শর্ত সম্পর্কে জেনে নেব। 1. উদ্বৃত্ত কৃষি উৎপাদন, অর্থাৎ একটি দেশের জনসংখ্যার যে পরিমাণ কৃষি পণ্যের চাহিদা রয়েছে তার থেকে বাড়তি উৎপাদনকে বলা হচ্ছে উদ্বৃত্ত কৃষি উৎপাদন। বর্ধিত জনসংখ্যা ও শ্রমিক শ্রেণী, বাংলাদেশের মতো জনবহুল দেশের এই শ্রমিক শ্রেণী সহজলভ্য এবং এই সহজলভ্য শ্রমিকদের কাজে লাগিয়েই ইংল্যান্ড তার দেশে শিল্প বিপ্লব ত্বরান্বিত করেছিল। অর্থাৎ ঔপনিবেশিক সস্তা শ্রম দ্বারাই তারা তাদের দেশে শিল্প বিপ্লবকে সংগঠিত করতে সক্ষম হয়েছিল। রাজনৈতিক স্থিতিশীলতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত শিল্প বিপ্লবের জন্য। ইংল্যান্ডের সে সময় রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ছিল এবং এটি তাদেরকে শিল্প বিপ্লব ত্বরান্বিতে সহযোগিতা করেছিল। মূলধন ও তার সরবরাহের আগ্রহ, তোমরা সবাই জানো যে পৃথিবীব্যাপী ইংল্যান্ডের উপনিবেশ ছিল
এবং এই উপনিবেশ থেকে তারা তাদের দেশে কাঁচামাল সরবরাহ করতে সক্ষম হতো এবং এই কাঁচামাল দিয়ে তারা তাদের উৎপাদনকে বৃদ্ধি করে এবং তাদের মূলধন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। খনিজ সম্পদের যোগান। ইংল্যান্ড নিজ দেশে অনেক খনিজ সম্পদ রয়েছে, তাছাড়া বিভিন্ন উপনিবেশ থেকে তারা খনিজ সম্পদ যোগান দিত, যেগুলিতে মাধ্যমে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। পণ্যের বাজার নিশ্চয়তা। উৎপাদিত পণ্য তারা তাদের দেশ ছাড়া বিভিন্ন দেশে বিক্রি করতে সক্ষম হয়েছিল এবং পরবর্তীতে এই বিক্রয়ের লব্ধ অর্থ দিয়ে তারা আরও বেশি শিল্প তৈরিতে সচেষ্ট ছিল এবং সর্বোপরি নতুন নতুন যন্ত্র আবিষ্কার। ইংল্যান্ডে সে সময় প্রচুর নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হয়েছিল, যেগুলো দিয়ে তারা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। উপরোক্ত শর্তসমূহ ইংল্যান্ডে যথাযথভাবে পূরণ করতে সক্ষম হয়েছিল বলেই ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে। ইংল্যান্ডে 15 শতক থেকে শিল্পায়নের সূচনা হয় এবং প্রায় ধারাবাহিকভাবে 500 বছর ধরে তা অগ্রগতি ও উৎকর্ষতা চলে। 15 শতকে ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন দেশটিকে কৃষি বিপ্লব থেকে শিল্প বিপ্লবের দিকে ধাবিত করে। অবশেষে 17 ও 18 শতকের বৈজ্ঞানিক আবিষ্কারের সহায়তায় ইংল্যান্ড শিল্প বিপ্লবের জন্মভূমিতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই স্লাইডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কোন পণ্যটি কাজে লেগেছিল সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই পণ্যটি হচ্ছে বস্ত্র। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে এই বস্ত্র খাতে। ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া বস্ত্রশিল্পের জন্য অনুকূল ছিল। উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম ইত্যাদি যন্ত্র আবিষ্কারের ফলে বস্ত্রশিল্পে যথার্থ বিপ্লব ঘটতে থাকে। পরে হস্তচালনার পরিবর্তে জলশক্তির সাহায্যে যন্ত্র চালনার নতুন কৌশল আবিষ্কার হয়। পরবর্তীতে মিউল, পাওয়ার লুম ইত্যাদি যন্ত্রের আবিষ্কারের ফলে তাঁত শিল্পের যুগান্তকারী পরিবর্তন আসে। এভাবেই বস্ত্রশিল্পে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। এই স্লাইডে তোমরা 17-18 শতকে বস্ত্র খাতে আবিষ্কৃত নতুন নতুন যন্ত্রপাতির চিত্র দেখতে পাচ্ছ। ইয়ান শাটল, স্পিনিং জেনি, স্পিনিং মিউল, স্টিম ইঞ্জিন, পাওয়ার লুম, কটন শিট, ফ্লাইং শাটল, ওয়াটার ফ্রেম ইত্যাদি বিভিন্ন যন্ত্রের ছবি তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বস্ত্রশিল্পের জন্য উৎপাদিত বিভিন্ন যন্ত্র সম্পর্কে তোমাদের পরিচয় করিয়ে দিব। 1733 খ্রিস্টাব্দে জন কে নামক একজন তাঁতি দ্রুত সুতা কাটার জন্য আবিষ্কার করেন উড়ন্ত মাকু, যার ইংরেজি নাম হচ্ছে ফ্লাইং শাটল। 1765 খ্রিস্টাব্দে হারগ্রিভস সুতা বুনবার যন্ত্র স্পিনিং জেনি আবিষ্কার করেন। এতে হাতের পরিবর্তে যন্ত্রে দ্রুত সুতা তৈরির ব্যবস্থা করা হয়। 1769 খ্রিস্টাব্দে আর্করাইট বয়ন শিল্পে ব্যবহারের জন্য জল চালিত যন্ত্র ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন। এই আবিষ্কারের ফলে হস্তচালনার পরিবর্তে জলশক্তির সাহায্যে যন্ত্র চালানোর নতুন কৌশল আবিষ্কৃত হয়। ওয়াটার ফ্রেম কারখানায় ভিত্তি রচনা করে। 1779 খ্রিস্টাব্দে স্যামুয়েল ক্রম্পটন স্পিনিং জেনি ওয়াটার ফ্রেম যন্ত্রের সাহায্যে সমন্বয় করে মিউল নামক যন্ত্র আবিষ্কার করেন। এটিও জলশক্তির সাহায্যে চালিত হতো। এতে একসঙ্গে সুতা তৈরি ও কাপড় বোনা হতো। এরপর এডমন্ড কার্টরাইট 1785 খ্রিস্টাব্দে পাওয়ার লুম আবিষ্কারের ফলে তাঁত শিল্পে যুগান্তকারী পরিবর্তন আসে। এই যন্ত্রের সাহায্যে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ বস্ত্র উৎপাদন করা সম্ভব হয়। এভাবেই বিভিন্ন যন্ত্রের সাহায্যে ইংল্যান্ডে সর্বপ্রথম বস্ত্র খাতে শিল্প বিপ্লব সংঘটিত হয়। এখন আমরা শিল্প বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে কারণটির কথা বলা যায় সেটি হচ্ছে বাণিজ্য বিপ্লব। 1500 থেকে 1750 খ্রিস্টাব্দের মধ্যে ইতিহাসবিদরা বাণিজ্যিক পুঁজিবাদের যুগ বলে অভিহিত করেন। অর্থাৎ এই 250 বছরকে ইতিহাসবিদরা বাণিজ্যিক পুঁজিবাদের যুগ বলেছেন। এই সময় ইউরোপে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। এই ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ফলে বিভিন্ন দেশে ইউরোপের পণ্য সামগ্রীর চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই চাহিদা মেটানোর জন্য উৎপাদন প্রণালী পরিবর্তন করা খুবই প্রয়োজন হয়ে পড়ে। এ সময় আমেরিকা মহাদেশের আবিষ্কার এবং ভারতবর্ষ ও চীনের বাণিজ্যের দ্বারা ইউরোপীয়দের নিকট উন্মুক্ত হলে এসব অঞ্চলে প্রচুর পরিমাণ কাঁচামালের সন্ধান পাওয়া যায়। যন্ত্রপাতি আবিষ্কারের পর এ সকল কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদনে পদক্ষেপ গ্রহণ করে ইউরোপীয়রা। তাছাড়া সামুদ্রিক বাণিজ্য প্রসারের ফলে ইউরোপের অনেক বণিক শ্রেণী বিত্তশালী হয়ে ওঠে। এই বিত্তশালীরা তাদের মূলধন বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়ে ওঠে।
তারা নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের জন্য মূলধন বিনিয়োগ করতে থাকে। এ সময় আমেরিকা থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ ও রৌপ্য ইউরোপে আমদানি হতে থাকে। এর ফলে সকলের গ্রহণযোগ্য ধাতব মুদ্রায় প্রচলন হয়। সুতরাং ১৬০০ এবং সপ্তদশ শতকে বাণিজ্য বিপ্লব ছিল শিল্প বিপ্লবের পটভূমি, অর্থাৎ এই বাণিজ্য বিপ্লবের হাত ধরেই শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। এবং এই বাণিজ্য বিপ্লবে যেহেতু এগিয়েছিল ইংল্যান্ড, এই কারণে ইংল্যান্ডেই সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়। শিল্প বিপ্লবের দ্বিতীয় কারণ হিসেবে কৃষি বিপ্লবের কথা বলা যায়। কৃষি বিপ্লবকে বলা হয় শিল্প বিপ্লবের পূর্বশর্ত। শিল্পদ্রব্য উৎপাদনে যে কাঁচামালের প্রয়োজন তা কৃষি থেকেই আসে। ইংল্যান্ডেই প্রথম কৃষিতে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদের প্রচলন ঘটে। একই জমিতে বিভিন্ন ফসলের চাষ, পতিত জমির ব্যবহার, আধুনিক কৃষি উপকরণের ব্যবহার ইত্যাদি বিষয়গুলো কৃষির উৎপাদন অনেক গুণ বাড়িয়ে দেয়, যা শিল্প উদ্যোক্তাদের শিল্প কারখানা তৈরিতে উৎসাহিত করে। এভাবে কৃষি বিপ্লব কৃষিভিত্তিক ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের দিকে ধাবিত করেছিল। তৃতীয় কারণটি হচ্ছে প্রযুক্তির উদ্ভব। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সৃষ্টির ক্ষেত্রে প্রযুক্তির উদ্ভাবন সক্রিয় ভূমিকা পালন করেছিল। ১৬ শতকের মধ্যভাগ থেকে ইংল্যান্ডের উৎপাদন ব্যবস্থায় প্রচুর অনুপ্রবেশ ঘটে। ১৭ ও ১৮ শতকে কুটির শিল্পের পরিবর্তে কারখানার সৃষ্টি হয়। নতুন নতুন চালিকা শক্তির আবিষ্কার, বস্ত্রশিল্পে যন্ত্র ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা হয়। প্রযুক্তির ব্যবহার করে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো হয়। উৎপাদন, যোগাযোগ ও পরিবহনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করায় কাঁচামাল আনা নেওয়া ও উৎপাদিত পণ্য সামগ্রী দ্রুত ভোক্তার নিকট পৌঁছানো সম্ভব হয়, যা শিল্প বিপ্লব ত্বরান্বিততে অগ্রণী ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ। একটি হচ্ছে স্টিম ইঞ্জিন, আর একটি হচ্ছে ঘোড়া। এই শিল্প বিপ্লব আবিষ্কারের পূর্বে মানুষ ঘোড়ায় চড়ে এক স্থান থেকে আরেক স্থানে যেত। এই চিত্রের মাধ্যমে এই তুলনামূলক যে পার্থক্যটা সেটা তোমরা বুঝতে পারছো, যে ঘোড়ায় চড়ে একই সাথে একজন বা দুজন মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারতো, কিন্তু একটা ইঞ্জিন আবিষ্কার হওয়ার ফলে একটা রেলগাড়িতে একসাথে অনেক মানুষ তাদের পণ্য নেওয়ার ক্ষেত্রে যেমন সব সহায়তা পেয়েছিল, তেমনি বিভিন্ন জিনিস আনা নেওয়ার ক্ষেত্রেও এই ইঞ্জিন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এভাবেই তুলনামূলক চিত্র মাধ্যমে এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে কিভাবে প্রকৃতির নির্ভরতা কমিয়ে মানুষ নিজস্ব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে এই শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে তোমরা দুটি শিল্প কারখানার ছবি দেখতে পাচ্ছ। অত্যন্ত মনোরম এই ছবি দুটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে উৎপাদন প্রক্রিয়ায় ধীরে ধীরে কী পরিবর্তন সাধিত হয়েছিল এবং অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই শিল্পের ভূমিকা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, শিল্প বিপ্লবের চতুর্থ কারণ হিসেবে শক্তিশালী অর্থনীতিকে বলা হয়। উদ্বৃত্ত কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্যের প্রসার, উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছিল। ইংল্যান্ডে উপযুক্ত পরিবেশ পেয়ে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতি লাভ করতে থাকে। আমেরিকা ও এশিয়ার উপনিবেশ স্থাপন করে ইংল্যান্ড বহির্বাণিজ্য শক্তিশালী করে। এভাবে শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠায় শিল্প বিপ্লব দ্রুত এগিয়ে যায়। পঞ্চম কারণ হিসাবে সামাজিক অবস্থা সম্পর্কে বলা হয়। মধ্যযুগীয় ভূমিদাস প্রথা, সামন্ত প্রথা ইংল্যান্ড থেকেই প্রথম বিলুপ্ত হয়। সামাজিক কুসংস্কারের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় আইনের শাসন। সামাজিক শ্রেণীতে ধনী কৃষক, জমিদার, শিল্প উদ্যোক্তাদের সৃষ্টি হয়। এভাবে পরিবর্তনীয় সামাজিক অবস্থা সচেতন মধ্যবিত্ত শ্রেণীর জন্ম দেয়, যারা প্রযুক্তির উদ্ভাবক ও শিল্প উদ্যোক্তা হিসেবে অবদান রাখে। অর্থাৎ সামাজিক যেই ব্যাধিগুলো ছিল সেই ব্যাধিগুলো থেকে সর্বপ্রথম ইংল্যান্ডই মুক্ত হয় এবং এই মুক্ত হওয়ার ফলে ইংল্যান্ডেই সর্বপ্রথম শিল্প বিপ্লব সাধিত হয়। শিল্প বিপ্লবের ৬ নম্বর কারণ এবং সর্বশেষ কারণ হিসেবে রেনেসাঁর প্রভাবকে বলা হয়ে থাকে। রেনেসাঁ কী ছিল? রেনেসাঁ ছিল পুনর্জাগরণ বা নবজাগরণ। রেনেসাঁর প্রভাবে মানুষ মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে নতুন চিন্তা চেতনার উদ্ভব হয়।
মানুষ যুক্তিবাদ, মানবতাবাদ ও সচেতনবাদী হয়ে ওঠে। ফলে সামাজিক উন্নতির সাথে সাথে জ্ঞানের দ্বার উন্মোচিত হয়, শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে, নতুন নতুন আবিষ্কারকে শিল্প উৎপাদনে ব্যবহার করে শিল্পক্ষেত্রে বিরাট পরিবর্তন আনয়ন করে। এই কারণগুলোর মাধ্যমেই মূলত শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা শিল্প বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করব। শিল্প বিপ্লবের ফলাফল দুইভাবে আলোচনা করা যায়, একটি হচ্ছে এর সুফল এবং আরেকটি হচ্ছে এর কুফল। সুফলগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে বলতে পারি, প্রথমেই আছে কায়িক শ্রম লাঘব ও যন্ত্র নির্ভর উৎপাদন ব্যবস্থা। আগে মানুষ অধিক পরিমাণ কায়িক শ্রম দিয়ে অল্প পরিমাণ যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হতো, কিন্তু শিল্প বিপ্লবের ফলে মানুষের কায়িক শ্রম কমে যায়, যন্ত্রের সাহায্যে তারা বিভিন্ন জিনিস উৎপাদনে সক্ষম হয় এবং এর পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পায়। দুই, আধুনিক জীবনযাপন ব্যবস্থা। পূর্বে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, প্রকৃতি যেভাবে তাদেরকে রাখতো তারা সেভাবেই থাকতো, কিন্তু শিল্প বিপ্লবের ফলে মানুষ প্রকৃতি নির্ভরতা কমিয়ে আধুনিক জীবনে অভ্যস্ত হয়। তারা বিদ্যুৎ আবিষ্কার করে, তারা ফ্যানের মাধ্যমে বাতাস খায়, তারা এসি গাড়িতে চড়ে, এসি বাড়িতে থাকে, এভাবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে মানুষ তার জীবন ব্যবস্থার জীবন মানের উন্নয়ন ঘটায় এবং আধুনিক অর্থাৎ উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলে। এছাড়া জীবনযাত্রার তার মান উন্নয়ন হয়, বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণী উদ্ভব হয়। বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাজ বা রাষ্ট্রের জন্য। এই মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণী মূলত সমাজ পরিবর্তনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে। যে কোনো ধরনের অব্যবস্থার পরিবর্তনের জন্য এই সবসময় সমাজকে ত্বরান্বিত করে বা লিড দেয় হচ্ছে এই মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণী। শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানের প্রসার। শিল্প বিপ্লবের ফলে মানুষ পুঁজিবাদের দিকে ধাবিত হয়। মানুষ এক শ্রেণী মানুষের হাতে প্রচুর পরিমাণে অর্থ এবং সময় চলে আসে, তো তারা এই অর্থ এবং সময় দিয়ে তারা এই জ্ঞান বিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তীতে ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশ ঘটে এবং এই ধনতান্ত্রিক অর্থনীতির মাধ্যমে শিল্প বিপ্লবের আরও অনেক ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এরপর যে আমরা শিল্প বিপ্লবের কুফল বা খারাপ দিকগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই মালিক ও শ্রমিক শ্রেণীর উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব ঘটে। এর ফলে এক শ্রেণীর হাতে প্রচুর পরিমাণে অর্থবিত্ত জমা হয়, যারা মালিক শ্রেণী হিসেবে পরিচিত হয় সমাজে, এবং আরেক শ্রেণী অর্থবিত্ত দিক থেকে একেবারে নিম্ন পর্যায়ে চলে যায়, তারা শ্রমিক শ্রেণীতে রূপান্তরিত হয়। সামাজিক শ্রেণী বৈষম্যের উদ্ভব। এই মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর উদ্ভাবনের ফলে একটা শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয় এবং এর ফলে কিছু মানুষ অনেক আরামায়েশে সমাজে দিন পরিচালিত করে এবং অধিকাংশ মানুষ অত্যন্ত কষ্টে তাদের জীবন পরিচালিত করে। কুটির শিল্প ক্ষতিগ্রস্ত। আগে মানুষ তার ঘরে বসে বিভিন্ন জিনিসের সাহায্যে কুটির শিল্পের যে বিকাশ সাধিত করেছিল, শিল্প বিপ্লবের ফলে এই কুটির শিল্পের ধীরে ধীরে লোপ পায় এবং আস্তে আস্তে সেগুলি হারিয়ে যায়। এবং সর্বোপরি এর সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে উপনিবেশিক শাসনের সূচনা। এই শিল্প বিপ্লবের ফলেই ইংল্যান্ড বিভিন্ন দেশে তাদের উপনিবেশ স্থাপন করে এবং সেই দেশগুলোতে তারা ব্যাপক লুণ্ঠন এবং অত্যাচার সাধিত করে। ধীরে ধীরে ইংল্যান্ডেরকে অনুসরণ করে ইউরোপে বিভিন্ন দেশ তাদের উপনিবেশিক শাসন কায়েম করে একই রকমভাবে পৃথিবীব্যাপী তাদের চেপে দেওয়া বিভিন্ন নিয়মকানুন মানতে মানুষকে বাধ্য করে। তো এইভাবে শিল্প বিপ্লবের কুফল কিছু রয়েছে, কিন্তু মূলত শিল্প বিপ্লবের ফলে পৃথিবীব্যাপী মানুষের যে ব্যাপক পরিবর্তন হয় সেটি ইতিবাচক হিসেবেই গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করব। অতি অল্প সময়ে যখন ইংল্যান্ডে শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে, তখন ইউরোপের অন্যান্য দেশগুলো দারুণভাবে উৎসাহিত হয়। তারাও শিল্প বিপ্লব ঘটানোর চেষ্টা করে। ইংল্যান্ডের পর আস্তে আস্তে বেলজিয়াম, ফ্রান্স, স্পেনেও শিল্প বিপ্লব ঘটে। জার্মানি ও রাশিয়ায় শিল্প বিপ্লবের প্রভাব অনেক পরে পরিলক্ষিত হয়। মধ্যযুগীয় রীতিনীতিগুলো পরিত্যাগে বিলম্ব ঘটায়
এবং শাসকের ইচ্ছার অভাবে উক্ত দেশগুলোতে শিল্প বিপ্লব দেরিতে সংঘটিত হয়। তবে শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব কি বেশি ছিল, তাই একে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় এবং শিল্প বিপ্লবকে সবসময় ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনা শুনছ এবং বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমাকে এই সম্পর্কে তোমরা জিজ্ঞেস করতে পারো। সবশেষে তোমাদেরকে একটি কথাই বলবো, তোমাদের এই বয়সে তোমাদের অনেক দিকে ধাবিত হওয়ার সুযোগ আছে। তো সমাজ রাষ্ট্রের ক্ষতিকর কোনো দিকে তোমরা যাবে না। বিশেষ করে মাদক সম্পর্কে ছেলে শিক্ষার্থীরা এমনকি মেয়ে শিক্ষার্থীরাও সচেতন থাকবে। শখেরও কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদক সেবন করবে না। এই মাদকের সূত্রপাত হয় মূলত সিগারেটের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিজের ক্ষতি করবা না। তোমার ক্ষতি মানে শুধু তোমার ক্ষতি না, তোমার ক্ষতি মানে তোমার পরিবারের ক্ষতি, তোমার ক্ষতি মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি, তোমার ক্ষতি মানে তোমার সমাজের ক্ষতি, সর্বোপরি তোমার ক্ষতি মানে তোমার রাষ্ট্র তথা আমার বাংলাদেশের ক্ষতি। তাই আসো, তোমাদের এই সুন্দর সময়টাকে তোমরা ভালো কাজে লাগাও এবং সর্বোপরি পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করো। পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে অনেক কিছু দেওয়ার আছে তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।